আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ২০২৩ সালের কিছু হাই ভোল্টেজ সাধারণ জ্ঞান এবং যেগুলো সামনের পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি। ২৫শে ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ টেলিভিশন বিটিভি কত বছরে পদার্পণ করে? ৬০ বছরে। ২৫শে ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ টেলিভিশন বিটিভি কত বছরে পদার্পণ করে? ৬০ বছরে পদার্পণ করে। সম্প্রতি কোথায় গ্যাসের পাশাপাশি জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে? সিলেটের গ্যাস ক্ষেত্রে ১০ নম্বর কূপে। সম্প্রতি কোথায় গ্যাসের পাশাপাশি জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে? সিলেটের গ্যাস ক্ষেত্রে। এলইডি বা এলইডি গ্রিন ফ্যাক্টরি র্যাঙ্কিং এর তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা কোনটি? এসএম সোর্সিং, যেটা হচ্ছে অবস্থিত গাজীপুর, বাংলাদেশে। এলইডি গ্রিন ফ্যাক্টরি র্যাঙ্কিং এর তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা কোনটি? এসএম সোর্সিং। পঞ্চম বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলাদেশের কোন জিনিসটি ইউনেস্কো স্বীকৃতি লাভ করে? ঢাকার রিকশা এবং রিকশাচিত্র। পঞ্চম বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলাদেশের কোন জিনিসটি ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করে? ঢাকার রিকশা ও রিকশাচিত্র। আগের চারটি ছিল হচ্ছে বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা এবং শীতলপাটি। বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কয়টি? সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হচ্ছে ২১টি। আগে ছিল ১৭টি এবং সর্বশেষ যুক্ত হয়েছে ৪টি। সেগুলো হচ্ছে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তীরের খাজা এবং বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত পণ্য কয়টি? ২১টি। ২০২৩ সালে মোট কতটি পণ্য জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে? ১০টি পণ্য। ২০২৩ সালে মোট কতটি জিআই পণ্য স্বীকৃতি লাভ করে? ১০টি পণ্য। বাংলাদেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। বাংলাদেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কি? নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কি? মূল কারিগরের নাম মধুসূদন পাল। নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কি? মধুসূদন পাল। সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম কি এবং উনি কোন দেশের? সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম মোহাম্মদ গোলাম সরোয়ার এবং তিনি হচ্ছে বাংলাদেশের। সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম কি এবং উনি কোন দেশের? সার্কের নবনিযুক্ত বর্তমান মহাসচিবের নাম মোহাম্মদ গোলাম সরোয়ার এবং তিনি হচ্ছে বাংলাদেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি বাংলাদেশকে কোন রোগ থেকে মুক্ত ঘোষণা করেছে? পোলিও, কালাজ্বর এবং ফাইলেরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি বাংলাদেশকে কোন রোগ থেকে মুক্ত ঘোষণা করেছে? পোলিও, কালাজ্বর এবং ফাইলেরিয়া। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পায়? প্রথম দেশ হিসেবে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পায়? প্রথম দেশ হিসেবে। সাম্প্রতি কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কি? ঘোড়াশাল পটাশ ইউরিয়া সার কারখানা। দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কি? ঘোড়াশাল পটাশ ইউরিয়া সার কারখানা। WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সাইমা ওয়াজেদ পুতুল। WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সাইমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশে প্রথমবারের মতো যে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে TV005। বাংলাদেশে প্রথমবারের মতো যে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা করা হয়েছে তার নাম কি? TV005। বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করেছে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করেছে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটির পরিচালক কে? পরিচালক হচ্ছে শ্যাম বেনেগল। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যাম বেনেগল এবং চলচ্চিত্রটি মুক্তি পায় ১৩ই অক্টোবর ২০২৩। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন কে? অভিনয় করেছেন আরিফিন শুভ। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কে? আরিফিন শুভ। বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতির নাম কি? ওবায়দুল হাসান। বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতির নাম কি? ওবায়দুল হাসান। বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম সহায় প্রেগন্যান্সি। বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম কি? সহায় প্রেগন্যান্সি। ২০২৪ সালে ৯৬তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কি? পায়ের তলায় মাটি নেই। ২০২৪ সালের ৯৬তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম পায়ের তলায় মাটি নেই। দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? 60 বছর। বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? 60 বছর। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বর্তমানে মোট নদীর সংখ্যা কত? 1008টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কতটি? 1008টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি? ঢাকা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি? ঢাকা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর বর্তমান নাম কি? সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর বর্তমান নাম কি? সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম কি? অর্থ সচিবের নাম মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম কি? মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। শেখ ফজিলুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? বঙ্গমাতা। শেখ ফজিলুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম বঙ্গমাতা। স্মার্ট বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয়? এটি পালিত হয় 12 ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয়? 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম কি? স্মার্ট বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম স্মার্ট বাংলাদেশ দিবস। বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ এর নাম কি? ফাহমিদা ইসলাম। বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ এর নাম কি? ফাহমিদা ইসলাম। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কি? সাইবার নিরাপত্তা আইন। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কি? সাইবার নিরাপত্তা আইন। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ করবে? 2026 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি? অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদকাল হচ্ছে 2020 থেকে 2025 সাল। অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদকাল কত? 2020 থেকে 2025। রূপকল্প 2041 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত হবে? $16,000। রূপকল্প 2041 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত হবে? $16,000। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কত সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? 2029। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? 2029। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 2023 সালের কত তারিখে? 11 জুলাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 2023 সালের 11 জুলাই। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে? চাঁপাইনবাবগঞ্জ। ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশের উদ্যোগের যাত্রা শুরু হয় কবে? 18 জানুয়ারি 2023। ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশের উদ্যোগের যাত্রা শুরু হয় কবে? 18 জানুয়ারি 2023। এখন দেখব অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 169.83 মিলিয়ন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা 169.83 মিলিয়ন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের পুরুষ মহিলা অনুপাত কত? 98.1:100। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের পুরুষ মহিলা অনুপাত কত? 98.1:100। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1153 জন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1153 জন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 বছর। সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.3 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের সাক্ষরতার হার 76.4%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের সাক্ষরতার হার কত পার্সেন্ট? 76.4%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার 18.7%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 18.7%, যেখানে চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 6.03% বা 6.03%।
অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 6.03%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2765 মার্কিন ডলার বা 2765 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত? 2765 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 9.24% বা 9.24%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের মূল্যস্ফীতি হার হচ্ছে 9.24%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জিডিপির প্রধান খাত হচ্ছে সেবা খাত। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত হচ্ছে সেবা খাত। এখন দেখব বাজেট 2023-24 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 2023-24 অর্থ বছরে বাজেট কততম জাতীয় বাজেট? 2023-24 অর্থ বছরের বাজেট ছিল 52তম জাতীয় বাজেট। 2023-24 অর্থ বছরের বাজেট কততম জাতীয় বাজেট? 52তম জাতীয় বাজেট। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছিল? এটা আমরা পূর্বেও দেখেছি। এটি ছিল হচ্ছে 7,61,765 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছিল? 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেট পাস হয় কত তারিখে? জাতীয় বাজেট পাস হয় 26 জুন 2023 এবং এটি কার্যকর শুরু হয় 1 জুলাই 2023। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেট পাস হয় কত তারিখ? 26 জুন 2023। 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেটে প্রবৃদ্ধির হার কত? প্রবৃদ্ধির হার 7.5%। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে প্রবৃদ্ধির হার কত? 7.5%। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতির হার কত? 6%। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতির হার কত? 6%। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাত? জনপ্রশাসন খাত এবং এর বাজেটের পরিমাণ 22%। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? জনপ্রশাসন খাতে এবং এর পরিমাণ টোটাল বাজেটের 22%। 2023-24 অর্থ বছর অনুসারে সর্বোচ্চ করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা। 2023-24 অর্থ বছরে অনুসারে সর্বোচ্চ করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000 টাকা। ব্যাংক বিমা থেকে দেখব, ভিসা ও মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের প্রথম নিজস্ব স্থানীয় মুদ্রা কার্ডের নাম কি? টাকা পে। ভিসা ও মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের প্রথম স্থানীয় নিজস্ব মুদ্রা কার্ডের নাম হচ্ছে টাকা পে। কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত কোন ধারা অনুসারে পাবলিক কোম্পানি শেষে পিএলসি লেখা থাকা বাধ্যতামূলক? এটি হচ্ছে 11 ক ধারা অনুযায়ী। কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত কোন ধারা অনুসারে পাবলিক কোম্পানি শেষে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি লেখা বাধ্যতামূলক? 11 ক ধারা অনুযায়ী। জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কি? নতুন নাম জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কি? জনতা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা অনুমোদন দেয় কবে? 14 জুন 2023। বাংলাদেশ ব্যাংক দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা অনুমোদন দেয় কবে? 14 জুন 2023। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন সীমা কত? 125 কোটি টাকা এবং গতানুগতিক ব্যাংকগুলোর জন্য এটি হচ্ছে 500 কোটি টাকা। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন সীমা কত? 125 কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংকিং পেশায় কত বছর অভিজ্ঞতা থাকতে হবে? কমপক্ষে 15 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে দেশের বর্তমান মোট ব্যাংক কয়টি? দেশে বর্তমান মোট ব্যাংক হচ্ছে 61টি। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দেশের বর্তমান মোট ব্যাংক কয়টি? 61টি। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দেশের বর্তমান বেসরকারি ব্যাংক কয়টি? বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি। দেশে বর্তমান বেসরকারি ব্যাংক 43টি। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। এবার দেখবো আবিষ্কার এবং উদ্ভাবন কি কি হয়েছে সেগুলো। কলা গাছের সুতার তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি? রাধাবতী দেবী। কলা গাছের সুতার তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি? রাধাবতী দেবী। বাংলাদেশের নতুন উদ্ভাবিত 12 মাসি আঠাবিহীন কাঁঠালের জাতের নাম বাড়ি কাঁঠাল 6, বাড়ি কাঁঠাল 6। বাংলাদেশের নতুন উদ্ভাবিত 12 মাসি আঠাবিহীন কাঁঠালের জাতের নাম বাড়ি কাঁঠাল 6। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন প্রজন্মের রুই মাছের নাম হচ্ছে সুবর্ণ রুই। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন প্রজন্মের রুই মাছের নাম হচ্ছে সুবর্ণ রুই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মূলত কোন ধরনের স্যাটেলাইট? এটি মূলত আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং প্রথমটি ছিল জিও স্টেশনারি স্যাটেলাইট। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে?
এটি উৎক্ষেপণ করা হবে ফ্রান্সের সহায়তায়। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে? ফ্রান্সের সহযোগিতায়। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? 57তম দেশ। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? 57তম দেশ। 7ই মার্চ 2023 সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজার কোনটি? তর্জনী। 7ই মার্চ 2023 সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজার কোনটি? তর্জনী। দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সংবাদ পাঠিকার নাম কি? অপরাজিতা, এবং এটি সংবাদ পাঠ করেছিল চ্যানেল 24-এ। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সংবাদ পাঠিকার নাম হচ্ছে অপরাজিতা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক বিদ্যুৎ প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 33তম। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 33তম। বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এসএস পাওয়ার প্ল্যান্ট। বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প কোনটি? এসএস পাওয়ার প্ল্যান্ট। এসএস পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। এসএস পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। কয়লা ভিত্তিক এসএস পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে। কয়লা ভিত্তিক এসএস পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? চট্টগ্রামের বাঁশখালীতে। দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত সদর কক্সবাজারে। দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে কক্সবাজারে। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড, যেটা হচ্ছে গাইবান্ধা জেলাতে। বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড, এবং এটি অবস্থিত হচ্ছে গাইবান্ধা জেলাতে। এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটি হচ্ছে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজারে। দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তায়, রাঙামাটি। দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তায়, রাঙামাটি। দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় নির্মিত হবে? এটি নির্মিত হবে মহেশখালী, কক্সবাজারে। দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় নির্মিত হবে? মহেশখালী, কক্সবাজার। দেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? ভোলা সদর উপজেলায়। দেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? ভোলার সদর উপজেলায়। ভোলা গ্যাস ক্ষেত্র গ্যাসের মোট মজুদ কত? 200 বিলিয়ন ঘনফুট। ভোলা গ্যাস ক্ষেত্রে গ্যাসের মোট মজুদ হচ্ছে প্রায় 200 বিলিয়ন ঘনফুট। সর্বশেষ বিদ্যুতের আওতায় আসে দেশের কোন উপজেলা? রাঙাবালী উপজেলা। দেশে সর্বশেষ বিদ্যুতের আওতায় আসে দেশের কোন উপজেলা? রাঙাবালী উপজেলা। 2041 সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 60,000 মেগাওয়াট। 2041 সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা 60,000 মেগাওয়াট। এখন দেখব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 থেকে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় হচ্ছে 7ই জানুয়ারি 2024। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 7ই জানুয়ারি 2024। 7ই জানুয়ারি 2024-এ বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 12তম। 7ই জানুয়ারি 2024-এ বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 12তম। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? কাজী হাবিবুল আওয়াল। জাতীয় সংসদ নির্বাচনে মোট কত শতাংশ ভোট পড়েছে? 41.8%। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কত শতাংশ ভোট পড়েছে? 41.8%। জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 300টি, যেখানে সংরক্ষিত মহিলা আসন হচ্ছে 50টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল কোনটি? আওয়ামী লীগ, যারা হচ্ছে 222টি আসন পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচন 2024 নির্বাচনে জাতীয় পার্টি কয়টি আসন পেয়েছে? 11টি। বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দল 44টি। বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 44টি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী? তিনি 5 বারের প্রধানমন্ত্রী এবং টানা 4র্থবার হয়েছেন। শপথ বাক্য এবং শপথ বাক্য পাঠ সম্পর্কিত প্রশ্নাবলী। মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করেন? তিনি পাঠ করেন হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ বা উপমন্ত্রীগণদের, প্রতিমন্ত্রীদের, স্পিকারদের, ডেপুটি স্পিকারদের এবং প্রধান বিচারপতিদের। মহামান্য রাষ্ট্রপতি কাদের শপথ বাক্য পাঠ করেন? প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ বা উপমন্ত্রীগণ, প্রতিমন্ত্রীদের, স্পিকারদের, ডেপুটি স্পিকারদের এবং প্রধান বিচারপতিদের। আর প্রধানমন্ত্রী কাদের শপথ বাক্য পাঠ করেন? প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়রদের এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের। প্রধানমন্ত্রী কাদের শপথ বাক্য পাঠ করেন? শপথ বাক্য পাঠ করেন হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়রদের এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের।
এবং স্পিকার স্পিকার কাদের শপথ বাক্য পাঠ করেন? তিনি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এবং সকল সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে স্পিকার। অন্যদিকে প্রধান বিচারপতি কাদের শপথ বাক্য পাঠ করেন? তিনি শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারকদের, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকদের এবং সরকারি কর্ম কমিশনের সদস্যদেরকে। তাহলে প্রধান বিচারপতি কাদের শপথ বাক্য পাঠ করেন? তিনি শপথ বাক্য পাঠ করেন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের, মহা হিসাব নিরীক্ষক এর নিয়ন্ত্রকদের এবং সরকারি কর্ম কমিশনের সদস্যদেরকে। দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা 2024। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কতজন? 37 জন, প্রধানমন্ত্রী সহ 37 জন। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা 37 জন। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী সংখ্যা কতজন? 25 জন এবং প্রধানমন্ত্রী সহ 26 জন। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী সংখ্যা হচ্ছে 25 জন এবং প্রধানমন্ত্রী সহ 26 জন। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী সংখ্যা হচ্ছে 11 জন। এই 26 আর 11 মিলেই হচ্ছে এই 37 জন। মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা কতজন? 2 জন। মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা 2 জন। মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কতজন? নারী মন্ত্রীর সংখ্যা হচ্ছে 4 জন। মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কয়জন? 4 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মন্ত্রণালয় বা বিভাগের প্রধান? তিনি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভাগের প্রধান। মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রীর নাম কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রীর নাম আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম কি? আ ক ম মোজাম্মেল হক। নতুন অর্থমন্ত্রীর নাম কি? আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থমন্ত্রীর নাম কি? আবুল হাসান মাহমুদ আলী। দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা শিক্ষামন্ত্রীর নাম মহিদুল হাসান চৌধুরী। জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মহিদুল হাসান চৌধুরী। ডক্টর দীপুমণি বর্তমানে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ডক্টর দীপুমণি বর্তমানে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রীর নাম কি? সাধন চন্দ্র মজুমদার। নতুন মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রীর নাম সাধন চন্দ্র মজুমদার। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মোহাম্মদ হাসান মাহমুদ। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর নাম মোহাম্মদ হাসান মাহমুদ। আনিসুল হক কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? তিনি আছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। আনিসুল হক কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আসাদুজ্জামান খান। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আসাদুজ্জামান খান। রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম মোহাম্মদ জিল্লুর রহমান। রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রীর নাম কি? নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীর নাম নাজমুল হাসান পাপন। বর্তমানে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি? বেগম রুমানা আলী। বর্তমানে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম বেগম রুমানা আলী। এখন দেখব পদক পুরস্কার থেকে প্রথম বাংলাদেশী হিসেবে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে? অধ্যাপক সৈয়দ সুলতানা রাজিয়া। প্রথম বাংলাদেশী হিসেবে দ্য হেগ অ্যাওয়ার্ড ভূষিত হন কে? অধ্যাপক সৈয়দ সুলতানা রাজিয়া। 2023 সালে টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন টেইলর সুইফট। 2023 সালে টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন টেইলর সুইফট, যুক্তরাষ্ট্র। ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার 2023 পুরস্কারে ভূষিত হন কোন বাংলাদেশী? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে পুরস্কারে ভূষিত হন কোন বাংলাদেশী? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার 2023 পেয়েছে কোন বাংলাদেশী? করভি রাকসান্ত। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার 2023 পেয়েছে কোন বাংলাদেশী? করভি রাকসান্ত। কোন দেশ সম্প্রতি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে? ওমান। কোন দেশ সম্প্রতি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে? ওমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র? পরাণ ও কুড়াপক্ষীর শূন্যে ওড়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র? পরাণ আর হচ্ছে কুড়াপক্ষীর শূন্যে ওড়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ অভিনেতা হন চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী হন জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী হয়েছেন জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু। সাম্প্রতিক সময়ে বিবিসি এর 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশীর নাম জান্নাতুল ফেরদৌস। সাম্প্রতিক সময়ে বিবিসি এর 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশীর নাম জান্নাতুল ফেরদৌস।
বিশ্ব ফুটবলের বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশের কোন ব্যক্তিত্ব? ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব ফুটবলের বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশের কোন ব্যক্তিত্ব? ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন দেখবো ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন থেকে প্রশ্নগুলো। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে দেশের গণনাকৃত জনসংখ্যার সংখ্যা 16,51,58,616 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে বর্তমানে দেশে ইউনিয়নের সংখ্যা 4,596টি। জনশুমারি অনুযায়ী দেশে ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4,596টি। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1,119 জন, যেটা আমরা পেয়েছিলাম অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে 1,153 জন। কিন্তু যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে 1,119 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা জেলায়, এবং সেটা হচ্ছে 84.88%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা জেলায়, এবং সেটা হচ্ছে 84.88%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যার বৃহত্তম উপজেলা কোনটি? সাভার, ঢাকা। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যার বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার, ঢাকা। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলায়? সর্বোচ্চ হচ্ছে গাজীপুরে এবং সর্বনিম্ন হচ্ছে ঝালকাঠিতে। গৃহগণনা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ হচ্ছে গাজীপুরে এবং সর্বনিম্ন হচ্ছে ঝালকাঠিতে। এবার দেখব প্রকল্প উদ্বোধন থেকে। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ কত তারিখে উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয়েছিল 28 ডিসেম্বর 2022 সালে। মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশ কত তারিখে উদ্বোধন করা হয়েছিল? 28 ডিসেম্বর 2022। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ কত তারিখে উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয় 4 নভেম্বর 2023। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ কত তারিখে উদ্বোধন করা হয়? 4 নভেম্বর 2023। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল অংশের দৈর্ঘ্য কত? এটি হচ্ছে 21.26 কিলোমিটার। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিলের দৈর্ঘ্য কত? 21.26 কিলোমিটার। এবং মেট্রো রেল স্টেশন সংখ্যা হচ্ছে 17টি। মেট্রো রেল স্টেশন সংখ্যা কয়টি? 17টি। এবং প্রথম যাত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের প্রথম চালক একজন নারী, এবং তিনি হচ্ছে মরিয়ম আফিজা। মেট্রো রেলের প্রথম চালক হচ্ছে কে? মরিয়ম আফিজা। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? লন্ডন আন্ডারগ্রাউন্ড, ইংল্যান্ড, যেটি চালু হয়েছিল 1963 সালে। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড, যেটা হচ্ছে ইংল্যান্ডে, এবং এটি চালু হয়েছিল 1963 সালে। মেট্রো রেলের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন কি নামে পরিচিত? এটি হচ্ছে এমআরটি লাইন 5 নামে পরিচিত। মেট্রো রেলের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন কি নামে পরিচিত? এমআরটি লাইন 5। দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রো রেলের লাইনের নাম কি? এমআরটি লাইন 1 বা এমআরটি লাইন 1। দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রো রেলের লাইনের নাম এমআরটি লাইন 1। বাংলাদেশের তৃতীয় মেট্রো রেল হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5 এর কাজে উদ্বোধন করা হয় কত তারিখ? 4 নভেম্বর 2023, যেদিন আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করা হয়। শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট? এটি হচ্ছে 14 লেন বিশিষ্ট। শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট? 14 লেন বিশিষ্ট। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অপর নাম কি? শেখ হাসিনা সরণি। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অপর নাম শেখ হাসিনা সরণি। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? এটি দৈর্ঘ্য হচ্ছে 12.30 কিলোমিটার বা 12.3 কিলোমিটার। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 12.3 কিলোমিটার। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে খনন করা খালের প্রস্থ হচ্ছে 100 ফুট। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে খনন করা খালের প্রস্থ কত? 100 ফুট। দেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার, চট্টগ্রাম। দেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম হচ্ছে এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার, চট্টগ্রাম। এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে ঝিলংজা, কক্সবাজার। এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশনের আকৃতি কেমন? এটি হচ্ছে একটি ঝিনুক আকৃতির। এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন যেটি কক্সবাজার অবস্থিত, এটির আকৃতি কেমন? ঝিনুক আকৃতি। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 11 নভেম্বর 2023। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে? 11 নভেম্বর 2023। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতিকে? মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতিকে? মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের অপর নাম কি? এর অপর নাম হচ্ছে গ্রিন স্টেশন। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের অপর নাম কি? গ্রিন স্টেশন। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কত তারিখে? 11 নভেম্বর 2023। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 11 নভেম্বর 2023। মাতারবাড়ি কয়লা ভিত্তিক
বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1200 মেগাওয়াট। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালীতে। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালীতে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ফার্মগেট অংশের উদ্বোধন করা হয় কত তারিখে? 2রা সেপ্টেম্বর 2023। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ফার্মগেট অংশের উদ্বোধন করা হয় কত তারিখে? 2রা সেপ্টেম্বর 2023। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত? বিমানবন্দর ফার্মগেট অংশের দৈর্ঘ্য হচ্ছে 11.5 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত? 11.5 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল এলিভেটেডের দৈর্ঘ্য কত? মূল এলিভেটেডের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেডের দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কত লেনের? এটি 4 লেনের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে 4 লেনের। দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখন পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসে? 48টি, এবং 48তম জেলা হচ্ছে কক্সবাজার। দেশের এখন পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসে? 48টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে স্বীকৃতি পায়? এটা আমরা আগেও দেখেছি, এটা হচ্ছে 33তম, এবং দক্ষিণ এশিয়ায় হিসেবে তৃতীয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম কি? ঢাকা ভাঙা রেলওয়ে, যেটা হচ্ছে 30 কিলোমিটার পাথরবিহীন। বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম হচ্ছে ঢাকা ভাঙা রেলওয়ে, যেটা হচ্ছে 30 কিলোমিটারের মতো পথ পাথরবিহীন। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে? 1 নভেম্বর 2023। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে? 1 নভেম্বর 2023। পদ্মা রেল সেতু হয়ে ঢাকা ভাঙা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হয়? উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023। পদ্মা রেল সেতু হয়ে ঢাকা ভাঙা রুটে নতুন ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছিল হচ্ছে 10 অক্টোবর 2023। পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 82 কিলোমিটার, যেটা হচ্ছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত। পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 82 কিলোমিটার। প্রথম পর্ব এখানে শেষ করছি, দেখা হবে দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সাধারণ জ্ঞান 2023-এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। পদ্মা রেল সেতু প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণকৃত নতুন রেল ট্র্যাকের দৈর্ঘ্য কত? 172 কিলোমিটার। পদ্মা রেল সেতু প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণকৃত নতুন ট্র্যাকের দৈর্ঘ্য কত? 172 কিলোমিটার। বাংলাদেশের প্রথম টানেলের নাম কি? বাংলাদেশের প্রথম টানেলের নাম কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল। বাংলাদেশের প্রথম টানেলের নাম কি? কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল কত তারিখে উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023। বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হয়? 28 অক্টোবর 2023। বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু বা কর্ণফুলী টানেলের ভূমিকম্পের সহনীয় মাত্রা কত? 7.5 রিক্টার স্কেল। বঙ্গবন্ধু বা কর্ণফুলী টানেলের ভূমিকম্পের সহনীয় মাত্রা কত? 7.5 রিক্টার স্কেল। বাংলাদেশের সরকার কর্ণফুলী টানেলের নামকরণ করেন কি নামে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশ সরকার কর্ণফুলী টানেলের নামকরণ করেন কি নামে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দক্ষিণ এশিয়ার নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল কোনটি? বঙ্গবন্ধু টানেল। দক্ষিণ এশিয়ার নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল হচ্ছে এই বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল কোন কোন অংশকে সংযুক্ত করেছে? এটি সংযুক্ত করেছে পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তকে। বঙ্গবন্ধু টানেল কোন কোন অংশকে সংযুক্ত করেছে? পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? এই উদ্বোধন করা হয় 7 অক্টোবর 2023। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? 7 অক্টোবর 2023। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের নকশাকার কে? এই নকশাকার হচ্ছে রোহানি বাহারিন, যিনি হচ্ছে সিঙ্গাপুরের নাগরিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে? এই নকশাকার হচ্ছে রোহানি বাহারিন, যিনি সিঙ্গাপুরের নাগরিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আয়তন কত? এর আয়তন হচ্ছে 2,30,000 বর্গমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আয়তন কত? 2,30,000 বর্গ কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় কবে? এই নির্মাণ কাজ শুরু হয় 28 ডিসেম্বর 2019।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয় কবে? 28 ডিসেম্বর 2019। দোহাজারী ও কক্সবাজার রেললাইন প্রকল্প কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? এটি সংযুক্ত করেছে চট্টগ্রাম ও কক্সবাজারকে। দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? কক্সবাজার ও চট্টগ্রামকে। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশের একমাত্র এবং প্রথম গভীর সমুদ্র বন্দর কোনটি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে মহেশখালী, কক্সবাজার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। সার্বজনীন পেনশন ব্যবস্থা থেকে দেখব, বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করা হয়? 17 আগস্ট 2023। বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করা হয়? 17 আগস্ট 2023। সর্বজনীন পেনশন ব্যবস্থার স্কিম কয়টা? স্কিম হচ্ছে 4টি: প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস। সর্বজনীন পেনশন ব্যবস্থার স্কিম কয়টা? 4টা। প্রবাসীদের জন্য চালকিত পেনশন স্কিমের নাম কি? প্রবাস পেনশন স্কিম। প্রবাসীদের জন্য চালকিত পেনশন স্কিমের নাম হচ্ছে প্রবাস পেনশন স্কিম। সর্বজনীন পেনশন ব্যবস্থায় কাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা রাখা হয়নি? সরকারি চাকরিজীবীদের জন্য। সর্বজনীন পেনশন ব্যবস্থায় কাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা রাখা হয়নি? সরকারি চাকরিজীবীদের জন্য। একবার দেখব স্মার্ট বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ স্তম্ভ বা ভিত্তি কয়টি? 4টি। কি কি? স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। স্মার্ট বাংলাদেশ স্তম্ভ বা ভিত্তি কয়টি? 4টি। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? 2041 সালের মধ্যে। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? 2041 সালের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হয় কত তারিখে? 12 ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হয় কত তারিখে? 12 ডিসেম্বর। জলবায়ু পরিবর্তন সম্মেলনের 29তম 2024 এবং 30তম 2025 সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে বাকু, আজারবাইজান 29তম 2024 এবং ব্রাজিলে 30তম 2025। জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অনুষ্ঠিত হবে হচ্ছে বাকু, আজারবাইজান এবং 30তম COP30 অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রাজিলে। 28তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কোথায় অনুষ্ঠিত হয়? এটি কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। 28তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 30তম এপেক শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। 30তম এপেক শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার নবনিযুক্ত রাজার নাম কি? ইব্রাহিম সুলতান ইস্কান্দার। মালয়েশিয়ার নবনিযুক্ত রাজার নাম হচ্ছে ইব্রাহিম সুলতান ইস্কান্দার। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য কত? 124টি। আন্তর্জাতিক অপরাধ আদালত এর বর্তমান সদস্য 124টি। 124তম দেশ হচ্ছে আর্মেনিয়া। 124তম দেশ আর্মেনিয়া। সম্প্রতি কোন দেশ সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে? রাশিয়া। সম্প্রতি কোন দেশ সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে? রাশিয়া। সম্প্রতি গাজায় পরিচালিত ইসরায়েলের স্থলাভিযানের নাম কি? অপারেশন আয়রন সোর্ড। সম্প্রতি গাজায় পরিচালিত ইসরায়েলের স্থলাভিযানের নাম কি? অপারেশন আয়রন সোর্ড। সম্প্রতি ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। সম্প্রতি ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। 2023 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভকারী ব্যক্তির নাম আয়ারল্যান্ডের পল লিঞ্চ। 2023 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভকারী ব্যক্তির নাম হচ্ছে আয়ারল্যান্ডের পল লিঞ্চ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA সম্প্রতি কোন রোগের টিকার অনুমোদন দিয়েছে? চিকুনগুনিয়া। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA সম্প্রতি কোন রোগের টিকার অনুমোদন দিয়েছে? চিকুনগুনিয়া। ইউনেস্কো কর্তৃক ঘোষিত যে ব্যক্তি বিশ্বের সেরা শিক্ষক 2023 নির্বাচিত হয়েছেন তার নাম কি? পাকিস্তানের অধিবাসী সিস্টার জেফ। ইউনেস্কো কর্তৃক ঘোষিত যে ব্যক্তি বিশ্বের সেরা শিক্ষক 2023 নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে পাকিস্তানি অধিবাসী সিস্টার জেফ। সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে যে দেশ, সে দেশের নাম কি?
বলিভিয়া। সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে যে দেশ, সেই দেশের নাম হচ্ছে বলিভিয়া। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ডেভিড ক্যামেরন। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম ডেভিড ক্যামেরন। বর্তমানে বিশ্বে গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে বিশ্বে গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ কোনটি? চীন। সম্প্রতি মিস ইউনিভার্স 2023 নির্বাচিত হন কে? নিকারাগুয়ার শেনিস পালাসিওস। সম্প্রতি মিস ইউনিভার্স 2023 নির্বাচিত হন কে? নিকারাগুয়ার শেনিস পালাসিওস। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ মুইজ্জু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক অনুমোদনকৃত ডেঙ্গু টিকার নাম কি? কিউডেঙ্গা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক অনুমোদিত ডেঙ্গু টিকার নাম হচ্ছে কিউডেঙ্গা। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে পরিচালিত গেরিলা দলের হামলার নাম হচ্ছে অপারেশন 1027। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে পরিচালিত গেরিলা দলের হামলার নাম হচ্ছে অপারেশন 1027। গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার এর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের জনপ্রিয় নেতা কে? নরেন্দ্র মোদী। গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার এর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। G20 এর সর্বশেষ সদস্য কে? সর্বশেষ সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এটি G20 এর 21তম সদস্য। G20 এর সর্বশেষ সদস্য কে? আফ্রিকান ইউনিয়ন, এবং এটি G20 এর 21তম সদস্য। G20 2023 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি, ভারতে। G20 2023 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। G20 এর 24তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। G20 এর 2024 সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। RS-8 সারামত কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়া। RS-8 সারামত কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়া। 15তম ব্রিক্স কোথায় অনুষ্ঠিত হয়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 15তম ব্রিক্স কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। থাইল্যান্ডের নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম স্লেথা থাবিসিন। থাইল্যান্ডের নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম স্লেথা থাবিসিন। 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রযানে যাবেন? চন্দ্রাভিযানে যাবেন হচ্ছে ক্রিস্টিনা কচ। 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যাবেন? ক্রিস্টিনা কচ। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে ম্যানিলা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ম্যানিলা। জনসংখ্যার ঘনত্বের বিশ্বের শীর্ষ দেশ মোনাকো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। বর্তমানে ওপেকের সদস্য দেশ কয়টি? 12টি। বর্তমানে ওপেকের সদস্য দেশ হচ্ছে 12টি। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম সুরাট ডায়মন্ড বোস। এটি অবস্থিত গুজরাট, ভারতে। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম কি? সুরাট ডায়মন্ড বোস। এটি অবস্থিত গুজরাট, ভারত। প্রিন্স হ্যারির কর্তৃক প্রকাশিত আত্মজীবনী গ্রন্থের নাম কি? স্পেয়ার। প্রিন্স হ্যারির কর্তৃক প্রকাশিত আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে স্পেয়ার। বিশ্বের প্রথম 3D প্রিন্ট মসজিদ কোথায় তৈরি হবে? দুবাই। বিশ্বের প্রথম 3D প্রিন্ট মসজিদ কোথায় তৈরি হবে? দুবাই। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষকে? মারিয়া ব্রানিয়াস মোরেরা। তার বয়স হচ্ছে 115 বছর। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষকে? মারিয়া ব্রানিয়াস মোরেরা। তার বয়স হচ্ছে 115 বছর। চন্দ্রযান 3 চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কি? চন্দ্রযান 3 চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম চন্দ্রযান 3। চন্দ্রযান 3 কত তারিখে চাঁদের বুকে অবতরণ করে? এটি অবতরণ করেছিল 23 আগস্ট 2023। চন্দ্রযান 3 কত তারিখে চাঁদের বুকে অবতরণ করে? 23 আগস্ট 2023। ভারতের চন্দ্রযান 3 চাঁদের কোন মেরুতে অবতরণ করে? এটি অবতরণ করেছিল দক্ষিণ মেরুতে। ভারতের চন্দ্রযান 3 চাঁদের কোন মেরুতে অবতরণ করে? দক্ষিণ মেরুতে। কততম দেশ হিসেবে ভারতের মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করে? চতুর্থ দেশ হিসেবে। আগে যে 3টি দেশ চাঁদের মাটিতে অবতরণ করেছিল সেগুলো ছিল রাশিয়া, আমেরিকা এবং চীন। কততম দেশ হিসেবে ভারতের মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করে? চতুর্থ দেশ হিসেবে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দেখব চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম কি? লুনা 25। চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম লুনা 25। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের উন্মোচনকৃত নতুন ড্রোনের নাম কি? মহাজের 10 বা মহাজের 10। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের উন্মোচনকৃত নতুন ড্রোনের নাম মহাজের 10। সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কি? আদিত্য L1।
সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কি? আদিত্য-L1। সম্প্রতি রাশিয়া প্রথমবারের মতো যে পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তার নাম হচ্ছে বুরভেস্টনিক। রাশিয়া প্রথমবারের মতো যে পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তার নাম হচ্ছে বুরভেস্টনিক। নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়? হিদিও নিশিমুরা, যিনি হচ্ছে জাপানের নাগরিক। নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়? হিদিও নিশিমুরা, তিনি হচ্ছে একজন জাপানিজ। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেটের নাম কি? টেরান-1, যেটি যুক্তরাষ্ট্রের তৈরি। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেটের নাম হচ্ছে টেরান-1, যেটি যুক্তরাষ্ট্রের তৈরি। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদের অবযান পাঠায় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদের অবযান পাঠায় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার উৎক্ষেপিত সফলভাবে অবতরণ করা প্রথম চন্দ্রযানের নাম কি? লুনা-2। রাশিয়ার উৎক্ষেপিত সফলভাবে অবতরণ করা প্রথম চন্দ্রযানের নাম ছিল লুনা-2। মহাকাশে পাঠানো সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম কি? জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে পাঠানো সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশের ধাতু অনুসন্ধানে নাসা পরিচালিত অভিযানের নাম হচ্ছে সাইকি। মহাকাশের ধাতু অনুসন্ধানে নাসা পরিচালিত অভিযানের নাম কি? সাইকি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে হেঁটে নজির গড়েন কোন ব্যক্তি? সুলতান আল নিয়াদি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে হেঁটে নজির গড়েন কোন ব্যক্তি? সুলতান আল নিয়াদি। লুসি কোন মহাকাশ সংস্থার মহাকাশযানের নাম? এটি একটি নাসার মহাকাশযানের নাম। লুসি কোন মহাকাশ সংস্থার মহাকাশযানের নাম? নাসার। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতার নাম কি? স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতার নাম কি? স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কি? চ্যাট জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কি? চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। এবার দেখব গুরুত্বপূর্ণ সম্মেলন বৈঠক 2024-এর 16তম ব্রিক্স সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রাশিয়াতে। 16তম ব্রিক্স সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? রাশিয়াতে। 54তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? সুইজারল্যান্ডে। 54তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? সুইজারল্যান্ডে। 57তম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জর্জিয়াতে। 57তম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জর্জিয়াতে। G7 এর 50তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে হচ্ছে ইতালিতে। G7 এর 50তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। 19তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে। 19তম G20 সম্মেলন 2024-এ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে। কমনওয়েলথের 27তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আপিয়া সামোয়াতে। কমনওয়েলথের 27তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া সামোয়া। ন্যাটোর 34তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটোর 34তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ইন্টারপোলের 92তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, যুক্তরাজ্য। ইন্টারপোলের 92তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, যুক্তরাজ্য। ন্যামের 19তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কাম্পালা, উগান্ডা। ন্যামের 19তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কাম্পালা, উগান্ডা। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউটের মতে উদার গণতান্ত্রিক সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক এবং সর্বনিম্ন হচ্ছে উত্তর কোরিয়া। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউটের মতে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। নাম্বিও কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স 2023 অনুযায়ী বিশ্বের যানজটে শীর্ষ শহর কোনটি? যানজটের শীর্ষ শহর লাগোস, নাইজেরিয়া এবং ঢাকার অবস্থান হচ্ছে পঞ্চম। নাম্বিও কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স 2023 অনুযায়ী বিশ্বের যানজটের শীর্ষ শহর কোনটি? লাগোস, নাইজেরিয়া। জাতিসংঘ জনসংখ্যা তহবিল 2023-এর প্রতিবেদন অনুসারে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন শীর্ষ জনবহুল দেশ কোনটি? ভারত। জাতিসংঘ জনসংখ্যা তহবিল 2023-এর প্রতিবেদন অনুসারে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে শীর্ষ জনবহুল দেশ কোনটি? ভারত এবং সর্বনিম্ন জনবহুল দেশ হচ্ছে মালদ্বীপ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, যেটা ফাও নামে পরিচিত, এর প্রতিবেদন অনুসারে গম ও ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন এবং ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুসারে গম ও ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন আর ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন
এবং আমদানিতে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন এবং আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ইসিএ ইন্টারন্যাশনালের 2023 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইসিএ ইন্টারন্যাশনালের 23তম প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বাসযোগ্য সূচকে শীর্ষ শহর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া এবং ঢাকা হচ্ছে সেখানে 166তম। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বাসযোগ্য সূচকে শীর্ষ শহর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। বিশ্ব বাসযোগ্য সূচকে সর্বনিম্ন শহর কোনটি? সর্বনিম্ন শহর হচ্ছে দামেস্ক, সিরিয়া। বিশ্ব বাসযোগ্য সূচকে সর্বনিম্ন শহর হচ্ছে দামেস্ক, সিরিয়া। জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ইথিওপিয়া। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রতিবেদন অনুযায়ী স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ ইথিওপিয়া এবং বাংলাদেশ হচ্ছে তৃতীয়। বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বাণিজ্যে তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বাণিজ্যে তৈরি পোশাক ও বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্ব বাণিজ্যে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ NBER 2023 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শীর্ষ ধীরগতির শহর হচ্ছে ঢাকা। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ NBER 2023 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শীর্ষ ধীরগতির শহর কোনটি? ঢাকা। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ NBER 2023 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শীর্ষ দ্রুতগতির শহর হচ্ছে ফ্লিন্ট, মিশিগান, যুক্তরাষ্ট্র। NBER 2023 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে দ্রুতগতির শহর হচ্ছে ফ্লিন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 অনুযায়ী বিশ্বে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 অনুযায়ী বিশ্বে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 অনুযায়ী বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 অনুযায়ী বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। গ্লোবাল ফায়ার পাওয়ার এর প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তি র্যাঙ্কিং এ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ হচ্ছে 40তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তি র্যাঙ্কিং এ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। এবার দেখব বিশ্বকাপ ক্রিকেট 2023 থেকে। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর আয়োজক দেশ ছিল ভারত। 2023 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল কোনটি? ভারত এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল 10টি। মোট ম্যাচ সম্পন্ন হয়েছে 48টি এবং মোট স্টেডিয়াম ছিল হচ্ছে 10টি। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর লোগোর নাম কি? নভরাসা। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর লোগোর নাম কি? নভরাসা। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর মাস্কটের নাম কি? ছেলে মাস্কটের নাম ছিল টস্ক এবং মেয়ে মাস্কট ছিল হচ্ছে ব্লেস। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর অফিসিয়াল থিম সং কি? অফিসিয়াল থিম সং ছিল দিল জশন বলে। বিশ্বকাপ ক্রিকেট 2023 এর অফিসিয়াল থিম সং কি? দিল জশন বলে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং দিনটি ছিল 5 অক্টোবর 2023। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম অনুষ্ঠিত হয় 5 অক্টোবর 2023। প্রথম বাংলাদেশি হিসেবে 2023 বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের কোন আম্পায়ার? শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে 2023 বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কোন আম্পায়ার? শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিককে? দ্রুততম সেঞ্চুরি মালিক গ্লেন ম্যাক্সওয়েল, তিনি 40 বলে সেঞ্চুরি করেন এবং তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতা দলের নাম কি? রান তাড়া করে জেতা দলের নাম হচ্ছে পাকিস্তান। তারা 344 রান করে রান তাড়া করে জিতে এবং বিপক্ষ দল ছিল শ্রীলঙ্কা। 2023 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেন কে? প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
2023 সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড় কে? মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তার সর্বোচ্চ রান ছিল হচ্ছে 328। 2023 বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান কে? একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া। 2023 বিশ্বকাপ ক্রিকেটে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান কে? গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত? সর্বোচ্চ দলীয় রান ছিল 428, যেটা করে হচ্ছে সাউথ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত? 428 রান, এবং এটা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সর্বনিম্ন দলীয় স্কোর কত? সর্বনিম্ন দলীয় স্কোর হচ্ছে 55, যেটা করে হচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ সর্বনিম্ন দলীয় স্কোর কত? 55। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সবচেয়ে বেশি রান সংগ্রাহক কোন খেলোয়াড়? সবচেয়ে বেশি রান সংগ্রহ করে বিরাট কোহলি, 765 রান। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সবচেয়ে বেশি রান সংগ্রাহক কোন খেলোয়াড়? বিরাট কোহলি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক কোন খেলোয়াড়? মোহাম্মদ সামি, ভারত। তিনি মোট পেয়েছিলেন হচ্ছে 24টি উইকেট। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 19 নভেম্বর 2023। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি? ট্রেভিস হেড, যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে? বিরাট কোহলি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ চ্যাম্পিয়ন দল কোনটি? চ্যাম্পিয়ন দল হয় অস্ট্রেলিয়া, এবং রানার্স আপ ছিল ভারত। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ চ্যাম্পিয়ন টিমের পুরস্কার প্রাপ্তি কত? পুরস্কার প্রাপ্তি হিসেবে তারা পায় হচ্ছে ট্রফি এবং $4 মিলিয়ন, এবং রানার্স আপ পায় হচ্ছে একটি ট্রফি এবং $2 মিলিয়ন। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর ফাইনাল ম্যাচ অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড়কে? যিনি সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড, তিনি হয়েছিলেন ম্যাচ সেরা, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কত? সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হচ্ছে 201 রান, যেটি করেছিল হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সেরা বোলিং ফিগার কার? সেরা বোলিং ফিগার হচ্ছে মোহাম্মদ সামির, তিনি 57 রানে 7 উইকেট নেন, এটা ছিল তার সেরা বোলিং ফিগার। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ সর্বোচ্চ বেশি ছক্কা মারেন কোন খেলোয়াড়? সর্বোচ্চ ছক্কা হচ্ছে রোহিত শর্মার দখলে, তিনি মোট 31টি ছক্কা মেরেছিলেন। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ রাউন্ড রবিন লিগে একমাত্র অপরাজিত দেশ কোনটি? একমাত্র অপরাজিত দেশ হচ্ছে ভারত, তার একটি ম্যাচও হারেনি রাউন্ড রবিন লিগে। অস্ট্রেলিয়ার 2023 সালের বিশ্বকাপ জয় কততম বিশ্বকাপ জয়? এটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়ার 6ষ্ঠ বিশ্বকাপ জয়। অস্ট্রেলিয়া 2023 সালের বিশ্বকাপ জয় কততম বিশ্বকাপ জয়? 6ষ্ঠ। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে? আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। অংশগ্রহণকারী দেশের সংখ্যা হবে 20টি। 2024 সালে টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। আফ্রিকা অঞ্চল থেকে 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সহ কোন দুটি দেশ অংশগ্রহণ করবে? আরও অংশগ্রহণ করবে হচ্ছে নামিবিয়া এবং উগান্ডা। আফ্রিকা অঞ্চল থেকে 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সহ কোন দুটি দেশ অংশগ্রহণ করবে? নামিবিয়া এবং উগান্ডা। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে হচ্ছে পাকিস্তানে, এবং অংশগ্রহণকারী দেশ হবে 8টি। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে? পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? এটি উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হবে। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর আমেরিকা। 2026 সাল বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটি সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা হবে 48। 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। 2030 সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটি যৌথভাবে অনুষ্ঠিত হবে মরক্কো, স্পেন এবং পর্তুগালে। 2030 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মরক্কো, স্পেন এবং পর্তুগালে যৌথভাবে। 2034 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে হচ্ছে সৌদি আরবে। 2034 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। 2027 সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। 2027 সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। 2031 সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হবে হচ্ছে যৌথভাবে ভারত এবং বাংলাদেশ। 2031 সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হবে যৌথভাবে ভারত এবং বাংলাদেশ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে হচ্ছে পাকিস্তানে, এবং অংশগ্রহণকারী ক্রিকেট দেশের সংখ্যা হবে হচ্ছে 8টি।
2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে হচ্ছে পাকিস্তানে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে প্যারিস, ফ্রান্স। এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের প্যারিসে। গ্রীষ্মকালীন প্যারালিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? গ্রীষ্মকালীন প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে হচ্ছে প্যারিস, ফ্রান্স। নবম টি-20 নারী বিশ্বকাপ 2024 ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে হচ্ছে বাংলাদেশে। নবম টি-20 নারী বিশ্বকাপ ক্রিকেট 2024 কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। 20তম এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে হচ্ছে জাপানে। এবং 21তমটি অনুষ্ঠিত হবে হচ্ছে কাতারের দোহাতে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দেশ হয় কোন দেশ? অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্রিকেট দল হচ্ছে বাংলাদেশ, যারা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? জার্মানি। তারা ফ্রান্সকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে? নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নভেম্বর 2023 নারী ক্রিকেটার নির্বাচিত হন হচ্ছে নাহিদা আক্তার। 2023 সালের টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন কে? টেইলর সুইফট, যুক্তরাষ্ট্র। 2023 সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেটকে নির্বাচিত হন লিওনেল মেসি। 2023 সালে টাইম ম্যাগাজিনে বর্ষসেরা অ্যাথলেটকে নির্বাচিত হন লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি কোন দেশের সদস্যপদ স্থগিত করেছে? শ্রীলঙ্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি কোন দেশের সদস্যপদ স্থগিত করেছে? শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে 50টি সেঞ্চুরি করেন কে? বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে 50টি সেঞ্চুরি করেন হচ্ছে বিরাট কোহলি। কোন খেলোয়াড়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম টেস্টটি জয়লাভ করে বাংলাদেশ? নাজমুল হোসেন শান্ত। কোন খেলোয়াড়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম টেস্টটি জয়লাভ করে বাংলাদেশ? নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করে কোন খেলোয়াড়? নাজমুল হোসেন শান্ত। ব্যালন ডি'র 2023 এর বিজয়ী খেলোয়াড়ের নাম কি? লিওনেল মেসি। তিনি 8ম ব্যালন ডি'র জয় করেন। ব্যালন ডি'র 2023 এর বিজয়ী খেলোয়াড়ের নাম হচ্ছে লিওনেল মেসি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস কোন দলের? নেপালের। তারা করেছিল 324 রান মঙ্গোলিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস কোন দলের? নেপালের। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে? দীপেন্দ্র সিং। তিনি 9 বলে হাফ সেঞ্চুরি করেন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে? দীপেন্দ্র সিং। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে? কুশাল মাল্লা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হচ্ছে কুশাল মাল্লা। তিনি 34 বলে সেঞ্চুরি করেন। ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়? সুনীল নারায়ণ। ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়? সুনীল নারায়ণ। ইউএস ওপেন 2023 পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? নোভাক জকোভিচ। ইউএস ওপেন 2023 পুরুষ এককে চ্যাম্পিয়ন হচ্ছে নোভাক জকোভিচ। ইউএস ওপেন 2023 নারী এককে চ্যাম্পিয়ন কে? কোকো গফ। ইউএস ওপেন 2023 নারী এককে চ্যাম্পিয়ন হচ্ছে কোকো গফ। 19তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হয়েছে চীনে। 19তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হলো? এটি হচ্ছে অনুষ্ঠিত হয়েছে চীনে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেন? তাইজুল ইসলাম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাঙালি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? তাইজুল ইসলাম। নারী বিশ্বকাপ ফুটবল 2023। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2023 সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? স্পেন। 2023 সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় হচ্ছে স্পেন। তারা হারায় হচ্ছে ফাইনালে ইংল্যান্ডকে। ফিফা নারী বিশ্বকাপ 2023 গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়? আইতানা বোনমাতি, স্পেন। ফিফা নারী বিশ্বকাপ 2023 গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়? আইতানা বোনমাতি, স্পেন। 2023 নারী ব্যালন ডি'র জয়ী খেলোয়াড়কে? আইতানা বোনমাতি, স্পেন। এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশের নাম কি? পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশ ছিল কারা? পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম ছিল হচ্ছে নেপাল। এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কি? নেপাল। 16তম এশিয়া কাপে ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। তারা শ্রীলঙ্কাকে 10 উইকেটে হারায়। এশিয়া কাপে 16তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? কুলদীপ যাদব। যিনি হচ্ছেন ভারতের ক্রিকেটার। এবার দেখব নোবেল পুরস্কার 2023। 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন।
2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11 জন। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে ক্লোডিয়া গোল্ডেন, তিনি হচ্ছে ইউএসএ নাগরিক। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে ক্লোভিয়া গোল্ডেন, যিনি হচ্ছে ইউএসএ নাগরিক। অর্থনীতিতে ক্লোভিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়ে ভূমিকা পালনের জন্য? শ্রম বাজারে নারীর ভূমিকা। অর্থনীতিতে ক্লোডিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়ে ভূমিকা পালনের জন্য? শ্রম বাজারে নারীর ভূমিকা। 2023 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে ক্যাটলিন কারিকো, যিনি হচ্ছে হাঙ্গেরির নাগরিক, এবং ড্রু উইসম্যান, যিনি হচ্ছে ইউএসএ নাগরিক। তাহলে 2023 সালে চিকিৎসায় নোবেল প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। চিকিৎসা শাস্ত্রে কোন বিষয়ে অবদানের জন্য তার নোবেল পুরস্কার পান? তার নোবেল পুরস্কার পান কোভিড-19 বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন বিকাশের জন্য। তার পুরস্কার পেয়েছিলেন কোভিড-19 বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন বিকাশের জন্য। 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মঙ্গিজি বাওয়েন্তি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ। তিনজনই হচ্ছে ইউএসএ নাগরিক। মঙ্গিজি বাওয়েন্তি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ কোন বিষয়ে অবদানের জন্য তারা রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন? তারা নোবেল পুরস্কার লাভ করেছিলেন ন্যানো প্রযুক্তি মৌলিক অবদান রাখার জন্য। ন্যানো প্রযুক্তিতে মৌলিক অবদান রাখার জন্য। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে জন ফসে, তিনি হচ্ছে নরওয়ের নাগরিক। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি এবং তিনি কোন দেশের নাগরিক? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী এবং তিনি ইরানের নাগরিক। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে নার্গিস মোহাম্মদী এবং তিনি হচ্ছে ইরানের নাগরিক। নার্গিস মোহাম্মদীকে কোন বিষয়ে অবদানের জন্য 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? তাকে দেওয়া হয়েছিল কারণ ইরানের নারীদের এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য। 2023 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে পিয়েরে অ্যাগোস্তিনি, যিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, ফ্র্যাঙ্ক ক্রাউস, যিনি হচ্ছে জার্মানি, এবং অ্যানল হুইলিয়ার, যিনি হচ্ছে সুইডেনের। এবার দেখুন নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন প্রথমে আছে নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কি? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কি? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়? সর্বপ্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় 1901 সালে। সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়? 1901 সালে। 1901 সালে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়? 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হতো 5টি বিষয়ের উপর, যেটা পরবর্তীতে 6টি বিষয়ে এখন দেওয়া হয়। অর্থনীতিতে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়? অর্থনীতিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় 1969 সালে। তাহলে অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়? 1969 সালে। বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়? টোটাল 6টি বিষয়ের উপর। বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়? 6টি বিষয়ের উপর। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? নোবেল কমিটি অফ দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? নোবেল কমিটি অফ দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট। পদার্থ রসায়ন এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। পদার্থ রসায়ন এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? সুইডিশ একাডেমি। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি? সুইডিশ একাডেমি। শান্তিতে সর্বাধিক 3বার নোবেল পুরস্কার পেয়েছেন কোন সংস্থা? শান্তিতে 3বার নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে রেড ক্রস। শান্তিতে সর্বাধিক 3বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? রেড ক্রস। নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? 1,10,00,000 ক্রোনার। নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? 1,10,00,000 ক্রোনার। নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? নোবেল পুরস্কার দেওয়া হয় হচ্ছে সুইডেন থেকে। নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? সুইডেন। এরই মাধ্যমে শেষ করছি 2023 সালের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।